আজকে আমরা একটা দারুণ জিনিস শিখবো স্পোকেন ইংলিশের। আপনি যখন ইংরেজিতে কথা বলা শুরু করেন তখন প্রথমে ছোট ছোট বাক্য দিয়ে আপনি শুরু করেন আপনার কথা। কিন্তু একটু খেয়াল করেছেন, যখন বাংলায় আমরা কথা বলি তখন আমরা এক নিঃশ্বাসে কত বড় বড় বাক্য আমরা বলে থাকি, কিংবা যারা ভালো ইংরেজি জানে তারাও কত বড় বড় বাক্য এক বাক্যে অনেক তথ্য দিয়ে দেয়। সেই জিনিসটা আজকে আমরা শিখবো যে আমরা এক বাক্যে কিভাবে অনেক তথ্য দিতে পারি কিংবা বাক্যটাকে আমরা বড় করতে পারি। আপনি দেখেন এই বাক্যটার দিকে একটু খেয়াল করেন যে আমি এখানে আছে আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, এটা আপনি পারেন। এখন ধরেন এখানেই কিন্তু আপনি ফুল স্টপ দিয়ে দিয়ে আপনার বাক্যটাকে আপনি শেষ করতে পারেন। কিন্তু যারা ভালো বক্তা কিংবা যারা ভালো লিখতে পারে তারা এই সেন্টেন্সটাকে আরো বড় করে। কিভাবে? ধরুন আপনি বললেন আই ওয়েন্ট টু ঢাকা টু বাই এ গিফট। টু বাই এ গিফট মানে আমি ঢাকা গিয়েছিলাম একটি গিফট কিনতে। তো এখানেও আপনি ফুল স্টপ দিতে চান না, আরো বড় করতে চান। কিভাবে পারেন? ফর মিনা। ধরেন এখন আপনার কথাটা কি হলো যে আমি ঢাকা গিয়েছিলাম একটা গিফট কিনতে মিনার জন্য। এখনো আপনি ফুল স্টপ দিবেন না। কিভাবে? ধরেন আপনি এবার বললেন কি, বিকজ শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাই না? সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন এখানেও ফুল স্টপ আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু এটাকে যদি আরো বড় করতে চান সেটাও পারেন। এবং আপনি লাস্টে বললেন অ্যান্ড আই লাইক হার দ্য মোস্ট, এবং আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি। এখন পুরো বাক্যটা কি হলো যে আমি ঢাকা গিয়েছিলাম একটা গিফট কিনতে মিনার জন্য, কারণ সে আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি। দেখেন এক বাক্যে কতগুলো তথ্য আপনি দিয়ে দিলেন। এখন এই যে আই ওয়েন্ট টু ঢাকা ছোট্ট একটা বাক্যকে আপনি অনেক বড় করলেন, এই করতে আপনাকে কি কি সহায়তা করেছে দেখেন তো। প্রথমে আপনি টু বাই এ গিফট অর্থাৎ টু দিয়ে টু বাই এ গিফট অংশটাকে যোগ করেছেন আই ওয়েন্ট টু ঢাকা অংশটার সাথে। পরে আবার কি করেছেন? ফর মিনা অর্থাৎ মিনাকে যুক্ত করেছেন ফর দিয়ে। আবার কি করেছেন? বিকজ শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখন এই শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটাকে যুক্ত করেছেন কি দিয়ে? বিকজ দিয়ে। এবং পরবর্তীতে আপনি এই আই লাইক হার দ্য মোস্ট এটাকে যুক্ত করেছেন কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এখন এই যে টু, ফর, বিকজ, অ্যান্ড এগুলো আসলে কি এটা আপনার জানতে হবে না, যেহেতু এইগুলো দিয়েই যোগ করা হয়। এগুলো আসলে প্রিপোজিশন এবং কনজাংশন। তার মানে আপনার যদি প্রেপোজিশন এবং কনজাংশন সম্পর্কে একটা ভালো ধারণা থাকে তাহলে এই যে কোনো বাক্যকে আপনি ফুল স্টপ না দিয়ে ইভেন একটা পৃষ্ঠাকে আপনি একটা বাক্য লিখে শেষ করে ফেলতে পারেন। তো এখন আমরা দেখব এই যে প্রেপোজিশন কিংবা কনজাংশন দিয়ে কিভাবে আমরা বাক্যকে বড় করতে পারি, এর পিছনে আসলে কি টিপস আছে, কি গ্রামার আছে সেটা দেখব। খুবই সিম্পল একটা গ্রামার আছে, আপনাকে আমি একবারই শেষ করে দিচ্ছি। দেখেন, ধরেন যে কোনো প্রেপোজিশনের লিস্টটা দেখেন এখানে দিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো ভার্ব দিতে যান তখন আপনি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। সহজ সরল নিয়ম। তাহলে আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আপনি বললেন যে থ্যাংক ইউ ফর হেল্পিং মি, যে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। শি ইজ অ্যাফ্রেড অফ সুইমিং, সে সাঁতার কাটতে ভয় পায়। তো এখানে দেখেন প্রত্যেকটা বাক্য ইংরেজি বাক্য এবং বাংলা বাক্য এখানে দেওয়া আছে। একটু যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা প্রিপোজিশনে পরে, ধরেন ফর, অফ, বাই, আফটার, অ্যাট, ইন, এরপরে যে ভার্বটাকে যুক্ত করে আপনি সেন্টেন্সটাকে একটু বড় করেছেন, এরপরে যে ভার্বটা বসেছে সেটা আইএনজি হয়েছে, তার সাথে আইএনজি যুক্ত করেছেন। তার মানে আমার সহজ নিয়ম কি, যে কোনো প্রিপোজিশন পরে আমি যে ভার্বটা বসাবো সেইটার সাথে আমি আইএনজি যুক্ত করব। একেবারে সিম্পল একটা রুল। এখন দেখুন দুইটা প্রিপোজিশন আছে যার পরে আপনি বেস ফর্ম ব্যবহার করেন। কিরকম? ধরেন টু এবং ইন অর্ডার টু। এই টু আর ইন অর্ডার টু অর্থ এক, এর অর্থ হলো উদ্দেশ্য। ধরেন আপনি বলতে পারেন আপনি একটা চাকরি করেন, আই ডু এ জব টু আর্ন মানি, যে আমি একটা চাকরি করি টাকা উপার্জন করতে কিংবা ইনকাম করতে। তো এটা আপনার উদ্দেশ্য। তো টু এবং ইন অর্ডার টু যদি প্রেপোজিশন হিসেবে ব্যবহার করেন কোনো অংশকে ওই বাক্যের সাথে যুক্ত করতে, তখন আপনার ভার্বের সাথে বেস ফর্মটাকে ব্যবহার করতে হয়। এখন আপনার প্রশ্ন জাগতে পারে তাহলে বেস ফর্মটা কি? বেস ফর্ম হলো একটা ভার্বের ভিত্তি।
ধরেন এইখানে দেখেন ডু ভার্বটা হলো বেস ফর্ম। এখন ডুর সাথে যদি আপনি ডাস করেন সেটা আপনার বেস থাকলো না। ডুর সাথে আপনি আইএনজি যোগ করে ডুইং করতে পারেন, সেটাও আর বেস থাকলো না। ডিড করতে পারেন, ডান করতে পারেন, এগুলো আর বেস থাকে না। এগুলো কি সেটা এই ক্লাসে নাই বলি, আমাদের অন্য অন্য ক্লাসে এটার ব্যাখ্যা দেওয়া আছে কেন ডুটা বেস ফর্ম, এবং এই যে ডুর সাথে বিভিন্ন জিনিস যুক্ত করে আমি ডু ভার্বটাকে বিভিন্ন রূপে ব্যবহার করতে পারি, এটা আসলে কি। তো দেখুন, এই জন্য আপনি সবসময় ডুটাকে ব্যবহার করেন টু এর পরে। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আপনি কি কখনো বলেন আই ওয়ান্ট টু ডাজ দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডুইং দ্য ওয়ার্ক? এটা কিন্তু বলেন না। তো তাহলে আমি যদি একটু সারাংশ বলি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি শুধু টু এবং ইন অর্ডার টু যেটা উদ্দেশ্য বোঝায় সেটার পরে আপনি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। বেস ফর্মও আপনি জানেন, তাহলে এটা আপনার জন্য খুব ইজি একটা বিষয় হয়ে গেল একটা সেন্টেন্সকে বড় করার জন্য। এখন একটা জিনিস দেখেন, এখানে আপনাকে অনেক উদাহরণ আমি দিয়ে দিয়েছি, যে উদাহরণগুলো দেখলেই আপনি চোখ বোলালেই আপনি বুঝে যাবেন। এখন আবার কিছু টু আছে যেগুলো ফ্রেজ আকারে বসে, সেটা শুধু টু না, সেটা ফ্রেসাল টু। এখন এরপরে আবার ওই আইএনজিতেই ফিরে যেতে হবে, তখন আবার এই বেস ফর্ম বসে না। কিরকম? ধরেন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর বি ইউজ টু, মাইন্ড, ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প এবং মাইন্ড আমি দিয়ে দিয়েছি কেন? কারণ যেহেতু রুল সেম, যাতে আপনার শব্দ ভান্ডারটা কিংবা একটা সেন্টেন্সকে বড় করার জন্য আরো সুবিধা হতে পারে। তো আপনি মনে রাখেন যে উইথ এ ভিউ টু মানে অর্থের দিকে দেখেন কোনো পার্থক্য নাই, উইথ এ ভিউ টুও যা, আবার টু কিংবা ইন অর্ডার টু তাই। কিন্তু আপনি যদি উইথ এ ভিউ টু ব্যবহার করেন তখন কিন্তু আপনার এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখেন কত উদাহরণ দেওয়া আছে যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, উইথ এ ভিউ টু আর্নিং, যে রোজগারের উদ্দেশ্যে কিংবা ইনকামের উদ্দেশ্যে। আবার আপনি বলতে পারেন যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, যে তোমার কাছ থেকে শোনার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি। দেখেন মনে হয় 95% যে ইমেইলগুলো লেখেন তার লাস্টে আপনি লেখেন না লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, যে তোমার কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করব কিংবা বসে থাকব। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরপরে কি হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে আমি আরো সহজ করে বলি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, শুধু টু এবং ইন অর্ডার টুটা মনে রাখেন, এরপরে বেস। তো এখানেও তো আইএনজি হচ্ছে, তার মানে শুধু পার্থক্য কি? টু এবং ইন অর্ডার টু, আর কোনো জিনিসে আপনার মনে রাখার দরকার নেই। এবার দেখুন, তাহলে একটা সেন্টেন্সকে কত সহজে আপনি বড় করতে পারেন জাস্ট একটা সিম্পল ট্রিক দিয়ে। এখন আমরা দেখব যে আমার কনজাংশনটা কিভাবে ব্যবহার করতে পারি। ধরেন এখন কনজাংশনটা কিভাবে ব্যবহার করতে পারি তার আগে তো আমার কনজাংশন কি সেটা বুঝতে হবে, তাই না? এখানে দেখেন একটা কনজাংশনের আপনাদের লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টগুলো থেকে আপনি খুব আরামসে এটার অর্থ কি, অর্থ না জানলে হবে না। আসলে কনজাংশনটা মূলত ভোকাবুলারির মতো, যত বেশি অর্থ জানবেন কনজাংশনের তত বেশি আপনার ফ্লুয়েন্সি লেভেল বাড়বে, কিংবা আপনি সেগুলোকে ব্যবহার করে আপনার রাইটিং স্কিল বলেন, রিটেন স্কিল বলেন, কিংবা আপনার স্পিকিং স্কিল বলেন, এটাকে আপনি খুব সুন্দর করতে পারবেন। তো এখন দেখেন, আমি আপনার সুবিধার জন্য এই কনজাংশনগুলোর অর্থ এবং সেটা কিভাবে বাক্যে ব্যবহৃত হয় সেটাও আমি দেখাই দিচ্ছি আমার পরবর্তী সেকশনে। এবং আরেকটা জিনিস দেখেন, আপনার জন্য বাংলাও রেখে দিব পাশে। কারণ কি, আপনি শুধু ইংরেজি পড়ে আপনি আসলে শুধু ইংরেজি পড়ে অর্থ না বোঝে এটা পড়ার কোনো উদ্দেশ্য হয় না, উদ্দেশ্য মানে ভালো উদ্দেশ্য সাধন হয় না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন, যে একটা কনজাংশন যেমন আপনার অর্থ সহকারে জানতে হবে, এটা কিভাবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে ইংরেজি বাক্যে ব্যবহৃত হলো এটার মূলত অর্থটা কি, এটা আপনার বুঝতে হবে। তো দেখেন, আপনি যে জিনিসগুলো বোঝেন সেটা কিন্তু বাংলা ভাষাই বোঝেন, আমাদের তো মাতৃভাষা বাংলা। সুতরাং আমি যে এই যে কনজাংশনের লিস্টটা দিয়ে দিচ্ছি এটার বাংলা অর্থটা আপনার মনে রাখতে হবে, কিন্তু যে ইংরেজি বাক্য কিংবা বাংলা বাক্য দিয়ে দিচ্ছি এটা মুখস্থ করার কিছুই না, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য যে এভাবে এটা বাক্যে কিংবা আপনার কথায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো এখন আপনারা দেখব যে এই কনজাংশন লিস্টটা কিভাবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হয় এবং সেটা ব্যবহার করলে
কি অর্থ দাঁড়ায় এবং কোন সিচুয়েশনে আপনি মোট কথা ব্যবহার করবেন। তো দেখুন এখানে এখানে আসলে এটা বোঝানোর আহামরি কিছু নাই, যেহেতু এটা অর্থ জাস্ট অর্থ বহন করে। এটা আপনি দেখলেই বুঝে যাবেন যে অ্যান্ড মানে এবং আমি পানি খেলাম এবং ঘুমালাম, এই দেখেন আমি পানি খেলাম এখানে থেমে গেলেই কিন্তু আপনি পারতেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন আমি পানি খেলাম ফুল স্টপ দিয়ে আবার বলতে পারেন আমি ঘুমালাম, এটা না বলে আমি পানি খেলাম এবং ঘুমালাম, দুইটি সেন্টেন্সের কিংবা বাক্যের যে তথ্য আপনি এক বাক্যে দিয়ে দিতে পারেন। এই সব ক্ষেত্রে প্রেপোজিশন এবং কনজাংশন যুক্ত হয়ে এক বাক্যে নানান অর্থ আপনি দিয়ে দিতে পারেন। তো দেখেন এখানে ঠিক তেমনি আপনি দিয়ে দিতে পারেন আমি পানি খেলাম এবং ঘুমালাম, যে আই ড্রাঙ্ক ওয়াটার অ্যান্ড স্লেপ্ট, তাই না, যে এক বাক্যে আপনি পানি খেলেন এবং ঘুমিয়ে পড়লেন। তো এগুলো আপনি একটু অর্থটা জানবেন, আশা করি অর্থ জানলে। আর প্রেপোজিশনের যে টিপসটা আপনাকে দিলাম এটা সবচেয়ে কার্যকরী টিপস একটা সেন্টেন্সকে যদি আপনি বড় করতে চান। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। এটাকে প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন আপনার কথা বলার ফ্লুয়েন্সি বলেন, আপনার একটা বাক্যকে নতুন করে কিভাবে বড় করা যায়, এটার যে থিঙ্কিং পাওয়ার, এই পাওয়ারটা আপনার বাড়বে। তো যখনই আপনার পাওয়ার বাড়বে অটোমেটিকলি আপনার স্পিকিং ফ্লুয়েন্সিটাও বাড়বে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর এরকম দারুণ দারুণ স্পোকেন ইংলিশের টিপস নিয়ে আমাদের পুরো কোর্সটাকে আমরা সাজিয়ে থাকি। আমাদের অফিস এর ঠিকানাটা হলো পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, সাভারের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড একতা ভবনে। আমরা প্রতি শুক্রবারে বিকাল 5টার সময় একটা ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি। তো আমি মনে করি কি জানেন, একটা মানুষ যদি আমার ফ্রি ক্লাস করে, ওই 2 ঘন্টার একটা ফ্রি ক্লাস আমরা নেই, তাহলে ইংরেজির অর্ধেক বেসিক ওই 2 ঘন্টাই শেষ হয়ে যায়। এটা শুনতে আপনার কাছে একটু অবাক লাগলেও এটাই সত্য। আপনি একদিন আপনাকে বোঝানোর সুযোগ দেন, তখন আপনার মনে হবে না এটাই সত্য। তো আমাদের অফিসের ঠিকানাটাও আপনাকে দিয়ে দিলাম, আমাদের ফ্রি ক্লাসের যে সুযোগটা আছে সেটাও বলে দিলাম। তো হয়তো বা কোনো এক শুক্রবারে আপনার সাথে দেখা হচ্ছে আমার ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।